গল্পের আসর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা বাদল দিনে দ্বিতীয় কদম ফুল। হেদায়েতের বয়স ৩৩, দেখে মনে হয় ৪০। জন্ডিস রোগের মতো হলুদ চোখ, মাথার চুল পড়ে গেছে, জুলফিকার কাছে যা আছে তার বর্ণ তামাটে। সে একটা মেয়েদের কলেজের অঙ্কের শিক্ষক। ছাত্রীরা তাকে ডাকে গিরগিটি স্যার। তার চেহারার সাথে তার গিরগিটির মিল খুঁজে পেয়েছে। হেদায়েত একজন সুখী মানুষ। সুখী মানুষদের ঘুমের কোনো সমস্যা হয় না। হেদায়েতেরও তাই। রাত ৯টার পর থেকে সে হায় তুলে থাকে। রাত ৯টায় ঘুমোতে যাওয়া তো সম্ভব নয় বলে সে কষ্ট করে জেগে থাকে। টিভিতে কি হচ্ছে দেখার চেষ্টা করে। হেদায়েতের স্ত্রী সেতুর টিভি দেখা বাতিক আছে। সে রাত ৮টার খবর শেষ হওয়ার পর রিমোট নিয়ে বসে এবং একের পর এক চ্যানেল বদলাতে থাকে। হঠাৎ কোনো একটা চ্যানেল পছন্দ হয়ে গেলে মূর্তির মতো হয়ে যায়। চোখে পলক না পড়ার মতো অবস্থা হয়। তার পছন্দ ভূত প্রেতের ছবি। ভূতের ছবি চলার সময় সে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। এক হাতে সে হেদায়েতের হাত চেপে ধরে থাকে। সেতুর মুখ লম্বা, সৌন্দর্য বিষয়ক কারণে প্রায় হেদায়েতের হাতের নখের দাগ বসে যায়। এই মুহূর্তে সেতু যে চ্যানেল দেখছে সেখানে কোনো একটা ছবি দেখানো হচ্ছে। ছবিতে একজন বৃদ্ধকে ঘিরে নাচানাচি হচ্ছে। বৃদ্ধের মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। দাড়ি সাদা কিন্তু চুল কালো। হেদায়েত নাচানাচি দেখতে গিয়ে দুটা জিনিস লক্ষ্য করলো। ৭টা মেয়ে নাচছে। ৭ হলো একটা প্রাইম নাম্বার। ১ এবং ৭ ছাড়া এই সংখ্যাকে অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। ৭টা মেয়ের সঙ্গে ১১ জন পুরুষও নাচছে। ১১ আরেকটা প্রাইম নাম্বার। বৃদ্ধকে নিয়ে সর্বমোট সংখ্যা ১৯। ১৯ আরেকটা প্রাইম নাম্বার। নাচের দৃশ্যে দেখা যাচ্ছে প্রাইম নাম্বারেরই খেলা। পরিচালক কি ব্যাপারটা ইচ্ছে করেই করেছেন, নাকি কাকতালীয়ভাবে হয়ে গেছে? ছবিতে নিশ্চয়ই নাচের দৃশ্য আরো কয়েকটি থাকবে। সেখানেও যদি প্রাইম নাম্বারে খেলা দেখা যায় তাহলে বুঝতে হবে ব্যাপারটা চিন্তা ভাবনা করা। হেদায়েত এখন ছবিটি দেখার ব্যাপারে আগ্রহ বোধ করতে লাগলেন। নড়ে চড়ে বসলেন। সেতু বলল, অসাধারণ ছবি, তাই না? হেদায়েত মাথা নাড়ল। এই মাথা নাড়া থেকে হ্যাঁ না বুঝার কোনো উপায় নেই। সেতু বলল, অমিতাভ আঙ্কেলের অভিনয় দেখেছ? অভিনয় গা থেকে ঝরে ঝরে পড়ছে। হেদায়েত প্রায় বলেই ফেলছিল, কোনজন অমিতাভ আঙ্কেল? শেষ মুহূর্তে নিজেকে সামলালো। বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের চিনতে না পারলে সে তো বিরক্ত হয়। সে মনে করে ইচ্ছে করে নাচনা ভান করা হচ্ছে। ইন্টেলেকচুয়াল সাজার চেষ্টা। সেতুর বয়স ২১। সে যথেষ্টই রূপবতী। সাধারণ মেয়েদের তুলনায় লম্বা, ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং গোলাপি না হলেও কাছাকাছি। মাথার চুল কোঁকড়ানো, তবে কিছুদিন আগে পার্লার থেকে চুল স্ট্রেট করে এনেছে। এতে তাকে অনেক বেশি সুন্দর লাগছে। রূপবতী মেয়েরা সারাক্ষণ সেজেগুজে থাকতে পছন্দ করে। সেতুর মধ্যে এই ব্যাপারটা নেই, তবে আজ সে সুন্দর করে সেজে আছে। গা থেকে সেন্টের গন্ধ আসছে। সেন্টের নাম ব্লু মুন। কোথাও বেড়াতে যাওয়ার কথা থাকলে সেতু সাজে এবং ব্লু মুন সেন্ট গায়ে মাখে। হেদায়েতের ধারণা ব্লু মুন খুব বাজে সেন্ট। পেশাবের গন্ধের সঙ্গে লেবু এবং বাসি বেলি ফুলের গন্ধ মিশালে যে গন্ধ হয় সেরকম গন্ধ। হেদায়েত অবশ্য এসব কথা সেতুকে বলেনি। সে ঠিক করে রেখেছে কোনো একদিন খুব ভদ্রভাবে সেতুকে এই কথাটা বলবে। আজই বলা যেতে পারে। আজ সেন্ট থেকে পেশাবের গন্ধটা বেশি আসছে। হেদায়েত অবশ্যই এইসব কথা সেতুকে বলেনি। সে ঠিক করে রেখেছে কোনো একদিন খুব ভদ্রভাবে সেতুকে এই কথাটা বলবে। আজই বলা যেতে পারে, আজ সেন্ট থেকে পেশাবের গন্ধটা বেশি আসছে। মনে হচ্ছে ৩০% পেশাব, ২০% লেবু এবং ৫০% বাসি বেলি ফুল। অন্যদিন পেশাবের গন্ধ ১০ থেকে ১৫% মধ্যে থাকে। সেতু বলল, কটা বাজে দেখো তো। হেদায়েত বলল, ৯:১৭। বলে সে নিজেই চমকালো। ৯ একটা প্রাইম সংখ্যা, আবার ১৭ একটা প্রাইম সংখ্যা। আজ দেখি প্রাইম সংখ্যার ধুম পড়ে গেছে। ব্যাপার কি? সেতু বলল, এত সুন্দর ছবি, শেষটা দেখতে পারবো না। হেদায়েত হাই চাপতে চাপতে বলল, শেষটা দেখো। আজ নয় একটু দেরি করে ঘুমালাম।
সে তো বলল 9:30টার মধ্যে রবিন ভাই গাড়ি পাঠাবেন, আজ রাতে মার বাসায় থাকবো। তুমি ভয়ে কুকড়ে যাচ্ছ কেন? তোমাকে তো যেতে বলছি না। মায়ের বাড়িতে তুমি যেতে চাও না, এ খবরটা আমি জানি। আমার মাও জানেন। কোনো অনুষ্ঠানে এই কারণে মা তোমাকে ডাকেন না। হিদায়েত অস্পষ্ট গলায় বলল, প্রয়োজন হলে যাব, অবশ্য আজ শরীরটা খারাপ লাগছে, জ্বর জ্বর ভাব। সে তো বলল, জ্বরের অজুহাত দিতে হবে না, তোমার যাবার কোনো প্রয়োজন নেই, আমি কাল ভোরে 10টা নাগাদ চলে আসবো। আচ্ছা। ইন্টারকম বাজছে, গাড়ি নিশ্চয়ই চলে এসেছে। সেতু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ছবিটা ভালো মতো দেখে রাখো, পরে আমাকে গল্পটা বলবে। আচ্ছা। খিদে হলে বুয়াকে বললেই খাবার দিবে, রাতে ডাল গোশত করা হয়েছে, তোমার ফেভারিট আইটেম। থ্যাংক ইউ। হিদায়েত সামান্য ধাঁধায় পড়ে গেল। ডাল গোশত তার ফেভারিট আইটেম কেন হবে? কোনোদিন কি বলেছে? বলার কথা না। খাওয়া দাওয়া নিয়ে আলাপ করতে তার ভালো লাগে না, অঙ্ক নিয়ে আলাপ করতে ভালো লাগে। তবে কেউ পছন্দ করে না বলে সে আলাপও করা হয় না। ম্যাথমেটিশিয়ান ইউলারের একটা গল্প সে অনেকদিন সেতুকে বলতে চেয়েছে, কি করে ইউলার অঙ্ক দিয়ে প্রমাণ করলেন যে ঈশ্বর আছেন। সেতু গল্পের শুরুতেই বলে, অঙ্ক মানুষের গল্প বন্ধ। অঙ্কের গল্প বলার চেয়ে তুমি বরং আমার গালে একটা চড় দাও। সেতু চলে গেছে। হিদায়াতে ভালো লাগছে কারণ সেন্টের গন্ধটা এখন আর তাকে কষ্ট দিচ্ছে না। সে হাই তুলতে তুলতে ছবি দেখছে। এখন বড় করেও হাই তুললে সমস্যা নেই, সে তো দেখবে না এবং বলবে না এত বড় করে হাই তুলছো কেন। আলজিব দেখায়। হিদায়াত ছবির গল্পটা মনে রাখার চেষ্টা করছে। কাহিনী কেমন যেন জট পাকিয়ে গেছে। বৃদ্ধ অভিনেতা এখন একটা পাহাড়ি ঝর্ণার কাছে দাঁড়িয়ে আছেন, তার হাতে পিস্তল। পিস্তলটা তিনি তার পরনে কালো রঙের সাফারির পকেটে লুকিয়ে রেখেছেন। ঝর্ণার পানিতে অতি রূপবতী একজন তরুণী গোসল করছে। বৃদ্ধ এই দৃশ্য আড়াল থেকে দেখছে। রূপবতী তরুণীকে বৃদ্ধের সঙ্গে তার সম্পর্ক কি কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে চোখও মেলে রাখা যাচ্ছে না। হিদায়াতের মনে হচ্ছে সে সোফাতেই ঘুমিয়ে পড়বে। ঘুমানোর জন্য সোফাটা আরামদায়ক, অনেকখানি চওড়া, নরম গদি। ছুটির দিনে দুপুরে হিদায়াত এই সোফায় ঘুমায়। হিদায়াত সোফায় ঘুমিয়ে পড়েছে। তাকে ঘুম থেকে ডেকে তুলল কাজের বুয়া নাদুর মা। ভাইজান, খাবার গরম করে টেবিলে দিছি, খাইতে আসেন, চোখে পানি দিয়ে আসেন। নাদুর মা, আজ খাবো না, না খেয়ে ঘুমাইলে আফা গোস্বা হইব, খাইতে আসেন। হিদায়াত খেতে বসলো। ডাল গোস্তের সঙ্গে আলু ভাজি করা হয়েছে। সজনে ডাঁটা রান্না হয়েছে সরিষা দিয়ে। সজনার বোটানিক্যাল নাম গত সপ্তাহে এক পত্রিকায় পড়েছে। নামটা মনে আছে? নাদুর মার রান্না ভালো, বেশ ভালো। তার একটাই সমস্যা, খাওয়ার সময় সে পাশে দাঁড়িয়ে থাকবে। কেউ আশেপাশে থাকলে হিদায়াত খেতে পারে না। সেতুর ক্ষেত্রেও এটা সত্যি। তবে সেতু বেশিরভাগ সময় সামনে থাকে না। হিদায়াত সজনা পাতে নিতে নিতে নাদুর মার দিকে তাকিয়ে বলল, সজনার বোটানিক্যাল নাম মোরিঙ্গা ওবিফেরা। নাদুর মা বলল, ও আচ্ছা। সাধারণত ফলের আকার হয় গোল। আম, জাম, কাঁঠাল, লটকন, জামরুল সবই গোল কিংবা গোলের কাছাকাছি। সজনা একটা ফল, এই ফলটা লম্বা। জি আচ্ছা। হিদায়াত বলল, কলাও লম্বা ফল, কলার কথাটা মনে ছিল না, সরি। নাদুর মা বলল, ভাইজান মাংস নেন। মাংস নিতে নিতে হঠাৎ হিদায়াতের মনে হলো সজনা সম্পর্কে সে এত কিছু জানে, অথচ নাদুর মার বিষয়ে কিছুই জানে না। হিদায়াত বলল, তোমাকে আমরা নাদুর মা বলি, নাদুর ছেলে না মেয়ে? ছেলে। সে কত বড়? বড় আছে, গত বছর শাদী করেছে। নাদু করে কি? রিক্সা চালায়। ভাইজান, আপনি তারা দেখেছেন, কতবার এই বাড়িতে টাকা নিতে আসছে, আমার বেতনের টাকা সে নেয়, তার সংসারে লাগায়। ও আচ্ছা। একবার আপনি তারে 100 টাকা দিয়েছিলেন সিগারেট আনতে, সিগারেট আইন 20 টাকা আপনারা ফেরত দিল। আপনি বললেন টাকা ফেরত দিতে হবে না, এটা বকশিস। ভাইজান মনে নাই? না, ভুলে গেছি। ভুলে গেলেন কেমনে? টাকা পাইয়া আপনার পাঁচ হয়ে সালামও করছে। খাওয়া শেষ করে হিদায়াত উঠে পড়েছে। নাদুর মার সিগারেট প্রসঙ্গ তোলায় তার ভালো লাগছে। আজ আরাম করে শোয়ার ঘরে সিগারেট খাওয়া যাবে।
বিয়ের পর একদিনও বিছানায় শুয়ে শুয়ে সিগারেট খাওয়া হয়নি। সে তো সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না, তার মাথা ধরে। হিদায়াতকে সিগারেট খেতে হয় বারান্দায়। প্রতিবার সিগারেট খাওয়ার পর ব্রাশ দিয়ে দাঁত মাজতে হয় এবং গায়ের শার্টটা বদলাতে হয়। শার্টেও নাকি সিগারেটের গন্ধ লেগে থাকে। সে তো নাক খুব সেন্সিটিভ। হিদায়াত একবার রিডার্স ডাইজেস্ট পড়ছিল। যেসব মানুষের নাক সেন্সিটিভ হয় তাদের কান কম সেন্সিটিভ হয়। প্রকৃতি একটা বিশেষ দিলে অন্যটা কমিয়ে দেয়। হিমায়তের কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হয় না। মানুষ কৃপণ, প্রকৃতি কৃপণ না। অনেকদিন পর বিছানায় শুয়ে হিদায়াত পরপর 2টো সিগারেট খেলো। বড় ভালো লাগলো। ভালো লাগা এমন এক জিনিস যে একবার শুরু হলে সবকিছুই ভালো লাগতে থাকে। শোয়ার ঘরে বিছানার চাদরটা দেখতে ভালো লাগছে। অন্যদিন এই চাদরে বড় বড় হলুদ ফুলের রং চোখে লাগতো, আজ লাগছে না। বড় বিছানার আজ আরাম করে একা ঘুমানো যাবে, এটা ভাবতেও ভালো লাগছে। হিদায়াত ঘুমের মধ্যে খুব নড়াচড়া করে। সেতুর ঘুম খুব পাতলা বলে ঘুম ভেঙে যায়। সেতু রাগ করে। আজ হিদায়াত যতই নড়াচড়াই করুক সেতুর ঘুম ভাঙবে না। খাটের পাশে রাখা টেলিফোন বাজছে। নিশ্চয়ই সেতুকে কেউ টেলিফোন করেছে। এ বাড়িতে হিদায়াতকে টেলিফোন কেউ চায় না। তাছাড়া রাত অনেক হয়েছে। সবাই জানে এত রাত পর্যন্ত হিদায়াত জেগে থাকে না। ধরবে না করেও হিদায়াত টেলিফোন ধরে অন্যভ্যস্ত গলায় বলল, কে? কে? ওপাশ থেকে সেতু বলল, টেলিফোন ধরেই কেউ কে কে বলে? সাধারণ ভদ্রতাও শিখবে না। প্রথমে বলবে হ্যালো, তারপর অন্য কিছু। সরি, খেয়েছো? হুম। কি জন্য টেলিফোন করেছি মন দিয়ে শোনো। কিছুক্ষণ আগে দেখলাম আমার হাতে হীরার আংটিটা নেই। খুলে পড়ে গেছে কিনা বুঝতে পারছি না। এদিকে এত আনন্দ হচ্ছে, আমি কিছুতেই মন দিতে পারছি না। তুমি কি বাথরুমে একটু দেখবে আংটিটা আছে নাকি? মাঝে মাঝে হাত মুখ ধোয়ার সময় আংটিটা খুলে বেসিনে রাখি। দেখে আসছি। আমি টেলিফোন ধরে আছি, তুমি দেখে এসে আমাকে বলো। বাথরুমের বেসিনে বা অন্য কোথাও আংটি নেই। হিদায়াত ফিরে এসে টেলিফোন ধরল। সে তো বলল, পেয়েছো? হিদায়াত স্পষ্ট সুরে বলল, হুম। সে তো বলল, স্পষ্ট করে বলো, পেয়েছো নাকি পাওনি? পেয়েছি। থ্যাংক গড। আংটিটা কি এখন তোমার হাতে? না। তাহলে কোথায়? যেখানে ছিল সেখানেই রেখেছি। তোমার কি মাথাটা খারাপ? আংটিটা এনে 3 নম্বর ড্রয়ারে রাখো। আচ্ছা, রাখছি। এখানে খুবই মজা হচ্ছে। রবিন ভাই ম্যাজিক দেখাচ্ছেন। দড়ি কাটা একটা ম্যাজিকের কৌশল আমি ধরে ফেলেছি। কি কৌশল? কি কৌশল আমি কি টেলিফোনে বলবো নাকি? আচ্ছা, আমি রাখছি। তুমি আংটিটা এনে টেবিলের 3 নম্বর ড্রয়ারে রাখো। আচ্ছা। সেতু টেলিফোন রেখে দিয়েছে। হিদায়াত সামান্য অস্বস্তি বোধ করছে। কাল সেতু যখন ড্রয়ারে দেখবে আংটি নেই, তখন কি হবে? হিদায়াত ভ্রু কুঁচকে আগামীকালের কথাবার্তা কি হবে চিন্তা করার চেষ্টা করছে। কেন বললে আংটি পেয়েছো? কেন মিথ্যা কথা বললে? তুমি আনন্দ করতে পারছিলে না, মনটা খারাপ করেছিলে। আজ যখন দেখলাম আংটি নাই, মনটা কি ভালো হয়েছে? চুপ হয়ে থাকবে না, জবাব দাও। হিদায়াত বাতি নিভিয়ে শুয়ে পড়ল। আগামীকাল কি হবে সেটা আগামীকাল দেখা যাবে। মানুষ ভবিষ্যতে বাস করে না, বর্তমানে বাস করে। ঘুমানোর আগে জটিল কোনো বিষয় নিয়ে চিন্তা করতে হিদায়াতের ভালো লাগে। এই মুহূর্তে সে চিন্তা করছে আলোর গতি নিয়ে। আইনস্টাইন প্রমাণ করেছেন আলোর গতি ধ্রুবক। কেউ আলোর দিকে এগিয়ে এলেও সে যে গতি পাবে আলো থেকে উল্টো দিকে দৌড়েলেও একই গতি। সবসময় সব অবস্থায় আলোর গতি এক, এটা কি ঠিক? বিগ ব্যাং এর সময়ও কি তাই ছিল? কোনো কোনো অবস্থায় আলোর গতি হেরফের হতে পারে। এটা ভাবলে কেমন হয়? অতি ক্ষুদ্র জগৎ অর্থাৎ প্লঙ্কের জগতেও কি আলোর একই গতি? বড় বড় বিজ্ঞানীরা মাঝে মাঝে বিজ্ঞানের ক্ষতিও করেন। তাদের থিওরির বাইরে অন্যরা চিন্তা বন্ধ করে দেয়। ল্যাবরেটরির ফলাফল যাই হোক না কেন, সবার একটাই চেষ্টা থাকে প্রচলিত থিওরিতে ফলাফল ব্যাখ্যা করা। আচ্ছা, আইনস্টাইনের জন্ম যদি না হতো তাহলে পদার্থবিদ্যার বর্তমান অবস্থা কি হতো? হিদায়াতের সিগারেট খেতে ইচ্ছে করছে। সিগারেটের প্যাকেট হাতের কাছে। বাতি না জ্বালিয়ে প্যাকেট এবং লাইটার খুঁজে বের করা যাবে। ঘরে ঘুটঘুটি অন্ধকার। বাতি জ্বালাতে হলে সুইচ বোর্ডও হাতড়ে হাতড়ে খুঁজতে হবে।
হৃদয় সামান্য দ্বিধায় পড়ে গেল। সে সুইচ বোর্ড খুঁজবে না সিগারেটের প্যাকেট এবং লাইটার খুঁজবে। হৃদয় সিগারেটের প্যাকেটের জন্য ডান হাত বাড়িয়ে খাটের পাশের টেবিলে হাত রাখতে শুরু করলো। আর তখনই তার হাত হঠাৎ করে অন্য একজনের হাতের উপর পড়ল। নরম মেয়ে মানুষের হাত। সে হাতের আঙ্গুল আলতো করে চেপে ধরল হৃদয়তের হাতের আঙ্গুল। ঘরে তো আর কেউ নেই, এটা কার হাত? হৃদয় বিকট চিৎকার দিতে চেষ্টা করলো, চিৎকার দিতে পারল না। শব্দ গলার কাছে এসে আটকে গেল। হৃদয় হাত ছাড়াতে চেষ্টা করলো, পারল না। হৃদয়ের সমস্ত শরীর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। এর পরে ঘটনাগুলি কিভাবে ঘটেছে, কোনটার পর কোনটা ঘটেছে হৃদয় জানে না। সে শুধু দেখলো ঘরের বাতি জ্বলছে, ঘরে কেউ নেই। বাতি সে নিজেই জ্বালিয়েছে এটা নিশ্চিত। কোন হাতে জ্বালিয়েছে, ডান হাতে না বাম হাতে? হৃদয় সময় দেখলো, রাত 11টার সময় 2টা মিনিট। আজকের তারিখ হচ্ছে 3, তাহলে কি দাঁড়াচ্ছে 11-2-3 ফিবোনাক্কি রাশিমালা। ফিবোনাক্কি রাশিমালার বিশেষত্ব হলো এই রাশিমালা যে কোনো সংখ্যা তার আগে 2টি সংখ্যার যোগফল। হৃদয়তে বাথরুমে যাওয়া প্রয়োজন, খাট থেকে নামতে সাহস হচ্ছে না। কি জানে, হাতটা হয়তো খাটের নিচে কোথাও আছে। হৃদয় খাট থেকে নামা মাত্র হাতটা তার চেপে ধরবে। ব্যাপারটা কি স্বপ্নে ঘটেছে? চিন্তা করতে করতে হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। ভয়ঙ্কর স্বপ্নটা দেখার পর ঘুম ভেঙেছে এবং সে তড়িঘড়ি করে বাতি জ্বালিয়েছে। এত জিনিস থাকতে স্বপ্নে সে হাতটাই বা কেন দেখবে? যুক্তি দাঁড় করানো যায়। সে সেতুর সঙ্গে আংটি নিয়ে কথাবার্তা বলেছে, আংটি আঙ্গুলে পরা হয়, আঙ্গুল থেকে হাত। যুক্তি দাঁড় করাবার পর হৃদয়তে ভয় কিছুটা কমলো এবং সঙ্গে তৃষ্ণাও অনেক বাড়লো। নাদুর মা খাটের কাছে এক গ্লাস পানি পিরিচে ঢেকে রেখে গিয়েছিল। গ্লাসটা এখনো আছে, পিরিচ দিয়ে ঢাকা, কিন্তু গ্লাসে কোনো পানি নেই। গ্লাসের পানি সে কখন খেয়েছে মনে করতে পারল না। হৃদয় সাবধানে খাট থেকে নামলো। পানি খাবার জন্য প্রথমে রান্নাঘরে যাবে নাকি প্রথমে যাবে বাথরুমে, এই নিয়ে সামান্য সমস্যা হলো। ছোটখাটো বিষয় নিয়ে তার মাঝে মাঝে বেশ সমস্যা হয়। সে ঠিক করলো প্রথমে বাথরুমে যাবে। তৃষ্ণায় পানি খাওয়া আরামের ব্যাপার। বাথরুমে অস্বস্তি মাথায় থাকলে পানি খাওয়ার আনন্দটা থাকবে না। বড় এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে হৃদয় ঘুমোতে গেল। ঘড়িতে বাজছে 2টা 5। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। ঘরে বাতি জ্বললে সে ঘুমোতে পারে না। বাতি নিভাতে ভয় ভয় লাগছে। হৃদয় বাতি নিভালো। সেতু যেদিকে শোয় সেদিকে সরে গেল। সেতুর বালিশে মাথা রাখলো। এখান থেকে সুইচে সহজেই হাত যাবে। তাছাড়া আগের মতো হাত টেবিলে যাবে না। অন্ধকারে সুইচ খুঁজে না পাওয়া গেলেও সমস্যা নেই। পাশের বালিশে টিভির রিমোট কন্ট্রোলটা রাখা আছে। পাওয়ার বাটনে চাপ দিলেই টিভি চালু হবে। সুইচ না টিপেও ঘর আলো করার মতো ব্যবস্থা যাবে। হৃদয় চোখ বন্ধ করলো। চোখ খোলা থাকলে ঘর যতটা অন্ধকার থাকে, চোখ বন্ধ করলে ততটা থাকে না। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। মানব মস্তিষ্ক হয়তো অন্ধকার পছন্দ করে না, নিজেই নিজের জন্য কিছু আলোর ব্যবস্থা করে। হৃদয় টিভির রিমোট কন্ট্রোলের জন্য হাত বাড়ালো। রিমোট হাতেই ধরা থাকুক। তেমন সমস্যা দেখা দিলে যেন রিমোটের জন্য হাত নাড়াতে না হয়। রিমোটটা পাওয়া যাচ্ছে না, বালিশ থেকে গড়িয়ে নিচে পড়ে গেছে। হৃদয় বালিশ থেকে হাত বিছানায় নামিয়ে আনতেই অন্য একটা হাতের উপর হাত পড়ল। সেই হাতের আঙ্গুল আলতো করে আঙ্গুল চেপে ধরেছে। আঙ্গুল বরফের মতো শীতল। হৃদয় বিকট চিৎকার করতে শুরু করলো। নাদুর মা জেগে উঠেছে। দরজায় ধাক্কা দিতে দিতে আতঙ্কিত গলায় বলছে, ভাইসান, কি হয়েছে? দরজা খুলেন ভাইসান। হৃদয় গোঙানির মতো করে চিৎকার করছে। সুইচটা কোন দিকে? নাদুর মা, সুইচ কোন দিকে? এই সময় সে সুইচ খুঁজে পেল। বাতি জ্বালালো। কোথাও কিছু নেই। বালিশের উপর টিভির রিমোট কন্ট্রোল। সে তো বাসায় ফিরল সকাল 10টার কিছু পর। হৃদয় তখনও ঘুমোচ্ছে। নাদুর মা বলল, ভাইজানি কি জানি হয়েছে, রাইতে এমন চিৎকার, বলো কি? এমন অবস্থা হয়েছিল, একবার ভাবলাম দরজা ভাঙ্গা ভেতরে ঢুকি। পেটে ব্যথা পায় এরকম কিছু? যে না, স্বপ্ন দেখে এই অবস্থা। কি স্বপ্ন? জিজ্ঞাসা করিনি। রাইতে স্বপ্নের বিষয়ে কোনো কথা বলা ঠিক না। এখন আপনি গিয়ে জিগান।
দরজা খোলা আছে। ভাইজানকে বলছি দরজা খোলা রাইখা ঘুমান। আবার কি স্বপ্ন দেখেন তার নাই ঠিক। সেতু শোবার ঘরে ঢুকে দেখে সব কটা বাতি জ্বলছে। হেদায়েত টিভি রিমোট কন্ট্রোল হাতে ধরে ঘুমাচ্ছে। গায়ে হাত দিয়ে ঘুম ভাঙাতেই হেদায়েত চেঁচিয়ে বলল, না না না। সেতু বলল, উঠে বসো তো, কি স্বপ্ন দেখেছো বলো। তুমি তো 7-8 বছরের বাচ্চা না, এমন কি স্বপ্ন দেখলে যে চিৎকার চেঁচামেচি করে অস্থির। হাত মুখ ধুয়ে নাস্তা খেতে আসো। তোমার সঙ্গে ব্রেকফাস্ট করবো বলে আমি শুধু 1 কাপ চা খেয়েছি। হেদায়েত বলল, সেতু 3 নম্বর ড্রয়ার খুলছে। হীরার আংটির এখনই খোঁজ পড়বে। হেদায়েত প্রায় দৌড়ে বাথরুমে ঢুকে পড়ল। সে অপেক্ষা করছে কখন সেতু বলবে আংটি কোথায়। সেতু কিছু বলছে না। মনে হয় ঝড়টা উঠবে নাস্তার টেবিলে। সবকিছু গুছিয়ে রাখা দরকার। সমস্যা একটাই, টেনশনের সময় হীরাত গুছিয়ে কথা বলতে পারে না। নাস্তার টেবিলে সেতু আংটির প্রসঙ্গ তুলল না। পরোটা মুখে দিতে দিতে বলল, স্বপ্নটা কি দেখেছো বলো। হীরাত বলল, একটা হাত দেখেছি। হাতটা কি করলো? তোমার গলা চেপে ধরলো? উহ, তাহলে কি? একটা হাত দেখে শুধু শুধু কেউ তো ভয় পাবে না। ছেলের হাত না মেয়ের হাত, নাকি ভূত পেত্নির হাত? মেয়ের হাত। মেয়ের হাত কি করে বুঝলে? আংটি পরা ছিল। হীরার জবাব না দিয়ে অবাক হয়ে সেতুর হাতের দিকে তাকিয়ে আছে। সেতুর হাতে হীরার আংটি ঝলমল করছে। হীরার জানে এই আংটি সে বাথরুমে খুঁজে পেয়ে 3 নম্বর ড্রয়ারে রাখেনি। সেতু বলল, কথা বলছো না কেন? আংটি পরা হাত দেখেছো? হুম। হাতের আঙ্গুলগুলি কেমন ছিল? আমার আঙ্গুলের মতো সুন্দর? প্রশ্ন করে জানতে হচ্ছে কেন? তুমি নাস্তা শেষ করে হড় হড় করে সব বলবে। আচ্ছা, আজ তোমার কলেজ নেই? আছে তো। সর্বনাশ। হীরাত নাস্তার টেবিল ছেড়ে উঠে পড়ল। 12টায় কোঅর্ডিনেট জিওমেট্রি একটা ক্লাস তার আছে। আজকের বিষয় সার্কেল। বেগম রোকেয়া মেমোরিয়াল কলেজ হেদায়েতের বাসা থেকে বেশি দূরে না। হেঁটে যেতে লাগে 19 মিনিট, রিকশায় লাগে 25 মিনিট। তবে ছুটির দিনে সময় বেশি লাগে। হেঁটে যেতে লাগে 23 মিনিট, রিকশায় লাগে 27 মিনিট। ছুটির দিনে রাস্তাঘাট ফাঁকা থাকলেই সবার মধ্যে আলস্য চলে আসে। সবই হেদায়েতের হিসাব করা। হাঁটা পথে 3 মিনিটের আলস্য। হেদায়েত রিকশা নিয়ে নিল। রিকশা চিন্তা করার সুযোগ বেশি। কোন দিকে তাকাতে হয় না। রিকশাওয়ালা যুবক, চেহারা সুন্দর, হাতে ঘড়ি আছে। ঘড়ি পরা রিকশাওয়ালা খুব কম দেখা যায়। হেদায়েত বলল, তোমার নাম কি নাদু? রিকশাওয়ালা অবাক হয়ে বলল, আমার নাম কালাম। নাদু হবে কি জন্য? কয়টা বাজে কালাম? ঘড়ি নষ্ট স্যার। হেদায়েত ক্লাসে কি পড়ানো হবে সে চিন্তায় মন দিল। বৃত্তের ইকুয়েশন গত ক্লাসে বলা হয়েছে। x minus a whole square plus y minus b whole square is equal to r square. বৃত্ত সম্পর্কে মজার কথাটা আজ বলবেন। কোনো বৃত্তের ব্যাস যদি অসীম হয় তখন বৃত্ত আর বৃত্ত থাকে না, বৃত্ত সরল রেখা হয়ে যায়। বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ দিলে পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে রহস্যময় জিনিস। রহস্যময় জিনিসটার নাম পাই। 2πr/2r is equal to পাই। এই পাইয়ের মান পৃথিবীর কোনো কম্পিউটার এখনো বের করতে পারেনি। তারা হিসাব করেই যাচ্ছে। 3.14159265। এই হিসাব কখনো শেষ হবে না। ছাত্রীদের কাছে গিরগিটি স্যার ছাড়াও হেদায়েতের আরেকটি নাম আছে, আফু স্যার। আফু হলো আইনস্টাইনের ফুফাতো ভাই। হেদায়েত ক্লাসে ঢুকে বেশিরভাগ সময় দেখি বোর্ডে লেখা সরেয়া যোগ ফু ইজুকাল মা যোগ আ। উভয় পক্ষ থেকে আ বাদ দিলে ফু ইকুয়াল টু মা। হেদায়েত অনেকবার এই ইকুয়েশনের অর্থ জানতে চেয়েছে। সবাই মুখ টিপে হেসেছে, কেউ জবাব দেয়নি। এক সাহসী মেয়ে শুধু বলেছে, স্যার এটা একটা ধাঁধা, অঙ্কের ধাঁধা, খুবই জটিল। অঙ্কের ধাঁধাটা তেমন জটিল না। মা জামিন আহমেদ এই ক্লাসের একজন ছাত্রীর নাম, যার রোল নাম্বার 19। হেদায়েত যখনই কোনো প্রশ্ন করেন রোল নাম্বার 19কে করেন, কারণ 19 একটা প্রাইম নাম্বার। অন্য প্রাইম নাম্বারের মেয়ে যেমন 17, 13, 7, 5, 3, 2, 1 এদিকে প্রশ্ন করে দেখেছেন, কেউ জবাব দিতে পারে না। রোল নাম্বার 19 পারে। ছাত্রীরা মাহজামিনের সঙ্গে হেদায়েত স্যারকে মিলিয়ে মজা করে। মাহজামিন ব্যাপারটা বুঝতে পেরে কান্না করে। হেদায়েত কিছু বুঝেই না বলে নির্বিকার থাকে। হেদায়েত রোল কল শেষ করেছে,
বোর্ডের দিকে তাকালো। আজ বোর্ডে লেখা a+f=m+a² মনে হচ্ছে নতুন কোনো ধাঁধা। হেদায়েত রেজিস্টার খাতা বন্ধ করতে করতে বলল, রোল নাম্বার। হেদায়েত কথা শেষ করার আগে ক্লাসের অধিকাংশ মেয়ে একসঙ্গে বলল, 90। হেদায়েতের কাছে ব্যাপারটা মোটেও অস্বাভাবিক মনে হলো না। সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ইয়েস রোল 19, দাঁড়াও। রোল 19 কাঁদো কাঁদো মুখে উঠে দাঁড়ালো। হেদায়েত বললেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে সিমেট্রিক অবজেক্ট কি? রোল 19 প্রায় ফোপানোর মতো করে বলল, স্যার, স্ফিয়ার, গোলক। হেদায়েত মনে মনে বলল, বাহ, ক্লাসে সার্কেল পড়ানো হচ্ছে, মেয়েটির পক্ষে বলা স্বাভাবিক ছিল সার্কেল, তা না বলে সে বলেছে স্ফিয়ার। হেদায়েত বলল, তোমার অ্যান্সার কারেক্ট। স্ফিয়ার কাটলেই আমরা পাই সার্কেল। তোমার নাম কি? মাহজাবিন। ক্লাসে আরেকটি মেয়ে, ছটফটি স্বভাব, রোল 10, লম্বা ফর্সা, নাম নিতু। গম্ভীর গলায় বলল, স্যার, আপনি ইচ্ছে করলে মাহজাবিন শর্ট করে মা ডাকতে পারেন। ক্লাসে হাসির দমকা ঝড় বয়ে গেল। হেদায়েত এই হাসির কারণ ধরতে পারল না। অল্প বয়সী মেয়েদের সব কর্মকাণ্ডের পেছনে তেমন কারণ অবশ্য থাকেও না। মেয়েটি এখনো দাঁড়িয়ে আছে। হেদায়েতের হঠাৎ মনে হলো, ক্লাসের সবচেয়ে বুদ্ধিমতী এই মেয়েটিকে যদি গত রাতের ঘটনাটা বলেন, তাহলে সে হয়তো ঘটনার পেছনের কারণ সম্পর্কে কিছু বলতে পারবে। মেয়েটিকে আলাদা করে কিছু না বলে পুরো ক্লাসের সবাইকে বলা যেতে পারে। ক্লাসের ছাত্রীর সংখ্যা 39, একটা প্রাইম সংখ্যা। প্রাইম সংখ্যার একগাদা মেয়ের মিলিত বুদ্ধি বেশি হওয়ার কথা। হেদায়েত বললেন, রোল নাম্বার 19, বসো। নিতু বলল, বসবে কেন স্যার, দাঁড়িয়ে থাকুক না। আবারও সবাই হাসছে। হেদায়েত বলল, কাল রাতে আমার জীবনে অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা তোমাদের বলবো। পড়াশোনার কিছু ক্ষতি হবে? রোল 10 বলল, স্যার, ক্ষতি হোক। হেদায়েত রাতের ঘটনাটি বলল। কিছুই বাদ দিল না। স্ত্রীর আংটি হারানো, সেই আংটি 3 নম্বর ড্রয়ারে খুঁজে পাওয়া, কোনো কিছুই বাদ পড়ল না। হেদায়েত বলল, তোমরা চিন্তা করবে, তোমাদের মাথায় কোনো ব্যাখ্যা যদি আসে আমাকে বলবে। ক্লাস শেষে ঘন্টা পড়ল। হেদায়েত টিচার্স কমন রুমের দিকে রওনা হলো। ক্লাস শেষ হওয়ার পরপরই সে 1 কাপ কড়া লিকারের চা খায়। দপ্তরে কালীপদ বিষয়টা জানে, সে চা বানিয়ে রাখে। কালীপদ চায়ের কাপ হেদায়েতের হাতে দিতে দিতে বলল, প্রিন্সিপাল স্যার আপনারা দেখা করতে বলেছেন, মনে হয় প্রবলেম। কি প্রবলেম? সেটা জানি না, প্রিন্সিপাল স্যারের বেজার দেখলাম, চা খায়া দেখা করেন। প্রিন্সিপাল হাজী এনায়েত করিম ছোটখাটো মানুষ, মুখে ফিনফিনে দাঁড়িয়ে আছে, মাথায় সবসময় বেতের টুপি পরেন, প্রচন্ড গরমেও আচকান পরেন। কলেজে সানগ্লাস পরে থাকেন। তিনি মেয়েদের কলেজের প্রিন্সিপাল, কিন্তু কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকান না। স্যার, আমাকে ডেকেছেন? এনায়েত করিম সাহেব কি সব ফাইল দেখেছিলেন? ফাইল থেকে চোখ না তুললেই বলুন, বসুন। ক্লাস শেষ? জি স্যার। আপনি যখন ক্লাস নিচ্ছিলেন তখন আপনার ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল আপনি গল্প করছেন। আমার ভুলও হতে পারে। হেদায়েত বলল, ভুল না স্যার, কাল রাতে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, সেটাই সবাইকে বলছিলাম, ভৌতিক ধরনের ঘটনা। আপনি শিক্ষক মানুষ, আপনার কাজ শিক্ষকতা, জীবনের ঘটনা বলা না। আমাকে আপনার একজন কলিগ বলল ক্লাসে আপনি একবার দাঁড়িপাল্লা নিয়ে গিয়েছিলেন, এটা কি সত্যি? জি। অঙ্কের ক্লাসে দাঁড়িপাল্লাটা কি জন্য বুঝলাম না। হেদায়েত বলল, হেনরি ক্যাভিল সি কিভাবে পৃথিবীর ওজন বের করেছিলেন এটা বুঝবার জন্য একটা দাঁড়িপাল্লা নিয়ে গেছিলাম। স্যার, আপনি কি পৃথিবীর ওজন জানেন? না। পৃথিবীর ওজন হলো 5976 গুণ 10 21 কিলোগ্রাম। ক্যাভেন্ডিশ সাহেব ওজনটা কিভাবে বের করেছিলেন বুঝিয়ে বলবো, শুনলে আনন্দ পাবেন। এনায়েত করিম সাহেব বললেন, না, আমাকে বুঝিয়ে বলা দরকার নেই, আপনি অঙ্কের শিক্ষক, অঙ্ক শেখাবেন, দাঁড়িপাল্লা দিয়ে পৃথিবীর ওজন মাপা আপনার কাজ না। জি আচ্ছা, আপনার সঙ্গে আমার কথাবার্তা ফার্স্ট ওয়ার্নিং হিসেবে ধরবেন। আপনি ভালো শিক্ষক, এতে সন্দেহ নাই, কিন্তু নানান কমপ্লেন আপনার সম্পর্কে আসছে, এটা ঠিক না। কি কমপ্লেন আসছে? পড়া বাদ দিয়ে পৃথিবীর ওজন মাপা, ব্যক্তিগত গল্পগুজব করা, সবই তো কমপ্লেন। ক্লাসরুম ব্যক্তিগত বৈঠকখানা তো না। স্যার, উঠি। এনায়েত করিম মাথা নাড়লেন
এবং মনে মনে বললেন, গাধার বাচ্চা গাধা। সামান্য মন খারাপ করে হেদায়েত টিচার্স কমন রুমে বসে আছে। আজ তার একটাই ক্লাস ছিল। ইচ্ছে করলে বাসায় চলে যাওয়া যায়, তবে প্রিন্সিপাল সাহেব বলেছেন ক্লাস শেষ করে কেউ বাড়ির দিকে কেউ রওনা হবেন না। ক্লাসের পরেও অনেক দায়িত্ব থাকে। অফিস যেমন 10টা থেকে 5টা, কলেজও 10টা 5টা। কালীপদ আরেক ছাপ চা নিয়ে এসেছে। হেদায়েত চায়ে চুমুক দিল। কালীপদ গলা নামিয়ে বলল, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। অঙ্কের নতুন শিক্ষক খুঁজা হইতেছে। শুনছি একজন পাইছে মহিলা। হেদায়েত বলল, ও আচ্ছা। সবকিছুর মূলে আছে আজিজ স্যার। হেদায়েত আবারও বলল, ও আচ্ছা। কালীপদ গলা নামিয়ে বলল, তবে আপনার কিছু করতে হবে না। আপনার মতো শিক্ষক কই পাইব? মহিলা শিক্ষক দিয়ে অঙ্ক আর বাছুর দিয়ে হাইল চাষ জমি চাষ একই জিনিস। হেদায়েত বলল, আজকের মতো আপনার ক্লাস শেষ। বাড়িতে চলে যান। ঝিম ধরে বসে থাকা ফায়দা কি? তাও ঠিক। আপনার দেখে মনে হয় চিন্তার মধ্যে আছেন। ঠিক ধরছে কিনা বলেন? ঠিক ধরেছ। কি নিয়ে চিন্তা করেন? প্রিন্সিপাল স্যারকে একটা ভুল তথ্য দিয়েছি, এটা নিয়ে চিন্তার মধ্যে পড়েছি। ওনারে কি বলেছেন? পৃথিবীর ওজন কত সেটা বলেছি, মূল সত্যটা বলা হয়নি। মূল সত্য হচ্ছে পৃথিবীর কোনো ওজন নাই। পৃথিবীর ওজন শূন্য। শূন্য? পৃথিবীর ওজন যেমন শূন্য, তোমার আমার সবার ওজনও শূন্য। বুঝিয়ে বলবো? ফান্ডামেন্টাল পার্টিকেলস হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদেরও ভাঙা যায়। সবশেষে আমরা পাই লেপটনস। এদের কোনো ভর নাই, কাজে পৃথিবীর কোনো ভর নাই। আমাদের কারোরই নেই। বুঝেছ? জি। তাজ্জব হয়েছ না? হয়েছি। হেদায়েত বলল, স্ট্রিং থিওরির কথা শুনলে আরো তাজ্জব হবে। অদ্ভুত ব্যাপার। রাতের ঘুম হারাম হয়ে যাবে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখবে ছোট বড় স্ট্রিং। কালীপদ বলল, স্যার আরেকদিন শুনবো, এখন ঘন্টা দিব। ঘন্টার সময় হয়ে গেছে। ঘন্টা দিয়ে চলে আসো। স্যার আইজ না, কিছু কাজও আছে। আচ্ছা, আরেকদিন। হেদায়েত কাঠের চেয়ারে হেলে চোখ বন্ধ করে বসে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল। বিকাল 4টার দিকে প্রিন্সিপাল স্যার হেদায়েতের ঘুম ভাঙালেন। বিরক্ত গলায় বললেন, যান বাড়িতে যান, বাড়িতে গিয়ে ঘুমান। কোনো শিক্ষক চেয়ারে বসে নাক ডেকে ঘুমাচ্ছে দেখতেও খারাপ লাগে। রাত জেগে থাকেন নাকি? হেদায়েত বলল, জি আচ্ছা স্যার। প্রিন্সিপাল সাহেব বললেন, জি আচ্ছা স্যার মানে? কি প্রশ্ন করছি আর কি জবাব দিচ্ছেন? আজ কি বার বলুন তো? বুধবার। যান বাড়িতে যান, আর যেন আপনাকে কলেজ এসে ঘুমোতে না দেখি। হেদায়েত রিক্সা করে বাড়ি ফিরছেন। মাথা ঘুরছে। বুধবার। বুধ গ্রহ থেকে বারের নাম হচ্ছে বুধ। বুধ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। মাত্র 88 দিনে সূর্যের চারিদিকে একবার চক্কর দেয়। মেরিনার দল এই গ্রহটার খুব কাছাকাছি গিয়েছিল 1974 সনের মার্চ মাসে। মাত্র 435 মাইল দূর থেকে মেরিনার ছবি তুলেছে। আচ্ছা, সন্ধ্যা তারা কি মার্কারি না ভেনাস? হেদায়েত মনে করতে পারছে না। নিজের উপর অত্যন্ত বিরক্ত লাগছে। মনে থাকবে না কেন? রিকশাওয়ালা বলল, কই যাবেন বললেন না? হিদায়েত বলল, একটু পর বলি, একটা বিষয় মনে করার চেষ্টা করছি। কোন দিকে যাব সেটা বলেন। হিদায়েত হতাশ গলায় বলল, কেন বিরক্ত করছো? রিকশা উল্টা দিকে যাচ্ছে। হেদায়েত তাতে তেমন কোনো সমস্যা দেখল না। কলা বাগানের কাছাকাছি গেলে রিকশা থেকে নেমে পড়লেই হবে। কলা বাগানে হেদায়েতের বড় ভাইয়ের বাড়ি। বড় ভাইয়ের নাম বেলায়েত। সপ্তাহে 3 দিন বড় ভাইকে না দেখলে হেদায়েতের খুব খারাপ লাগে। এই সপ্তাহ শেষ হতে চলল, এখনো তার বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়নি। পরপর 3 দিন দেখা করতে হবে, বুধ, বৃহস্পতি ও শুক্র। আমরা পড়ছিলাম হুমায়ুন আহমেদের লেখা বাদল দিনের দ্বিতীয় কদম ফুল। আজ ছিল এর প্রথম পর্ব। আমরা প্রায়ই গল্প পড়ে থাকি। আপনাদের কাছে যদি আমাদের গল্প পাঠ ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।